একটা পারফেক্ট মাস্টার প্ল্যান খুনের গল্প জানতে চাও? তাহলে এক মুহূর্ত দেরি না করে বসে পড়ো গোলাম মুভিটা দেখতে। কারণ এই মুভিতে এমন কিছু দেখতে চলেছ যা তোমার শার্লক হোমসের মতন ব্রেইনটাকেও নাড়িয়ে দেবে। তুমি ধরতেই পারবে না যে কে খুনি আর কে নিরপরাধী। তাই এই পুরো গল্পের রহস্য ভেদ করতে আমরা চলে যাই ভিটেক ইন্টারন্যাশনাল নামের একটা আইটি কোম্পানিতে। এখানে আমরা কোম্পানির সবাইকে প্রচুর কাজে ব্যস্ত দেখতে পাই। এই অফিসের এমডি হলেন আইজ্যাক জন, যিনি অসম্ভব কড়া আর ডিসিপ্লিনড একজন মানুষ। তার এই ডিরেক্টরশিপ লেভেলের কড়াকড়ির কারণে অফিসের এন্ট্রান্সে একটা পাঞ্চ মেশিন বসানো আছে, যেখানে প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে সবাইকে অফিসে ঢুকতে হয়। তো প্রতিদিনের মতো আজও সকালবেলায় সবাই যার যার ডেস্কে বসে কাজ করছে আর নিজেদের ভিতরে একটু আড্ডা দিচ্ছে। হঠাৎ আইজ্যাক জনের পিএস মীরা সিসিটিভিতে দেখতে পায় তাদের কড়া বস অফিসে এন্ট্রি নিচ্ছে। এটা দেখা মাত্রই সবাই অ্যালার্ট হয়ে যায় এবং পুরো অফিসে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। আইজ্যাক জন ভিতরে ঢুকে সবার দিকে কড়া নজর বুলিয়ে নেন এবং নিজের কেবিনে যাওয়ার আগে মীরাকে ডেকে কাজের আপডেট নিতে থাকে। কাজের ফাঁকে আইজ্যাক জন হঠাৎ করেই মীরাকে জিজ্ঞেস করে যে তার শরীর ঠিক আছে কিনা, আর মীরাও একটা মুচকি হাসি দিয়ে জানায় সে ভালো আছে। এই সামান্য কথাগুলো আপাতদৃষ্টিতে খুব নর্মাল মনে হচ্ছে, কিন্তু ট্রাস্ট মি, এর ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর অফিসের কাজ আবারও স্বাভাবিক রুটিনে চলতে থাকে। এখানে আমরা দেখতে পাই কাজের ফাঁকে তিনজন এমপ্লয়ি চা সিঙ্গারা খাওয়ার জন্য কেবল বাইরে গেল। ঠিক সেই সময় আইজ্যাক জন নিজের স্পেশাল কফি মেশিন থেকে কফি নিয়ে আসতে যায়, কিন্তু তখন দেখা যায় একটু কফি ছিটকে তার পোশাকে পড়েছে। এবার সেই দাগ পরিষ্কার করার জন্য সে বেশ হন্তদন্ত হয়ে তার পার্সোনাল বাথরুমের দিকে যায়। আসলে জন নিজেই নিজের কফি বানিয়ে খায়, তাই এই কফি পড়ার বিষয়টা একটা অস্বাভাবিক কিছু মনে হয় না কারোর কাছে। অন্যদিকে বাইরে চা খেতে যাওয়া ওই তিনজন এমপ্লয়িও কিছুক্ষণ পর অফিসে ফিরে আসে আর এরপর যে যার কাজে একদম ডুব দেয়। এভাবে বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেলেও কারোর মাথাতেই এটা খেয়াল আসে না যে আইজ্যাক জন বাথরুমে ঢুকেছে ঠিকই, কিন্তু আর বের হয়নি। ঠিক সেই সময় মিটিং রুমে থাকা এক এমপ্লয়ের কাছে গিবসন জর্জ নামের একজনের ফোন আসে। আসলে সে মূলত আইজ্যাকের খুব কাছের বিজনেস পার্টনার। গিবসন জানায় সে অনেকক্ষণ ধরে তার ফোনে ট্রাই করছে, কিন্তু কোনোভাবে তাকে পাচ্ছে না। গিবসনের মুখে এই কথা শোনার পরেই সবার হুঁশ ফেরে এবং তারা বুঝতে পারে যে তাদের বস এখনো বাথরুমে আছে। এখন অন্য বসের ফোন পেয়ে সেই এমপ্লয়ি মিটিং থেকে বেরিয়ে এসে বাথরুমের সামনে গিয়ে জনকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে জনের কোনো রেসপন্স না পেয়ে বাকি এমপ্লয়িরা প্রচন্ড টেনশনে পড়ে যায়। সবাই তাদের কাজ ফেলে দৌড়ে বাথরুমের সামনে এসে হাজির হয়। রাজীব নামের একজন এমপ্লয়ি তখন দরজার হ্যান্ডেল ধরে বেশ কয়েকবার মোচড় দেয়, কিন্তু সে দেখতে পায় ভেতর থেকে শক্ত করে লক করা। তাই পরিস্থিতি বেগতিক দেখে তারা পাশের রুম থেকে একটা এক্সট্রা চাবি নিয়ে আসে আর এরপর তারা ধীরে ধীরে দরজাটা খোলে। কিন্তু দরজা খোলার পর ভেতরে যা দেখা যায় তাতে সবাই ভয়ে পাথর হয়ে যায়। এখানে দেখা যায় আইজ্যাক জন মাটিতে চিত হয়ে পড়ে আছে আর তার মাথার নিচে দিয়ে ভেসে যাচ্ছে রক্ত। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই রীতিমতো কাঁপতে থাকে এবং একজন এমপ্লয়ি সাহস করে জনের নাকের কাছে হাত দিয়ে দেখার চেষ্টা করে। এখানেই সে দেখতে পায় যে জন কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, অর্থাৎ তাদের প্রতাপশালী বস বেশ কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেছে। এই শকিং রিয়েলিটিটা সবাই বুঝতে পেরে মুহূর্তের মধ্যে প্যানিক শুরু করে দেয়। স্বাভাবিকভাবেই এরপর আর কোনো উপায় না দেখে তারা সরাসরি খবর দেয় পুলিশকে, আর এখান থেকে মূলত শুরু হয় আমাদের থ্রিলিং ইনভেস্টিগেশন। পুলিশ আসার পর পুরো কেসের ডাইমেনশন কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা দেখলে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। তবে সেই ইনভেস্টিগেশন এবং মাস্টার সাসপেন্সে যাওয়ার আগেই এক্সপ্লেনটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে মোটেও ভুলে যেও না। যাই হোক, পুলিশকে খবর দেওয়ার কিছুক্ষণ পরেই ক্রাইম স্পটে এন্ট্রি নেয় এএসিপি সন্দীপ কৃষ্ণা। এই কেসটার দায়িত্ব স্পেশালি তাকে দেওয়া হয় কারণ নিহত আইজ্যাক জনের সাথে উপরের মহলের বেশ ভালো পলিটিক্যাল কানেকশন আছে। এখানে আমরা সন্দীপ কৃষ্ণাকে দেখতে পাই এক অন্যরকম আবাতারে। একদম শার্প লুক আর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে ইনভেস্টিগেশনের লেভেলটা কোন পর্যায়ে যেতে চলেছে। এখানে সন্দীপ এসেই সোজা বাথরুমে ঢুকে যায় এবং সেখানে থাকা ফরেন্সিক টিমের প্রধানের সাথে কথা বলে। সে ফরেন্সিক ম্যামের থিওরি হলো লাশের আশেপাশে কোনো ধস্তাধস্তির সাইন নেই এবং জনের যেহেতু হাঁপানির সমস্যা ছিল তাই হয়তো শ্বাসকষ্ট উঠে ফ্লোরে এসে মারা গেছে। তাছাড়া জনের পোশাকে কফির দাগ পাওয়া গেলেও কফিতে কোনো বিষ ছিল না, তার মানে এটা বিষক্রিয়াও নয়। অর্থাৎ বিষক্রিয়ায় কেউ মারা গেলে মুখে ফেনা বা ডেড বডি থেকে একটা উটকো গন্ধ বের হতো, যা এখানে একদমই মিসিং। এদিকে ফরেন্সিক টিমের এই লজিক শুনে অন্যান্য পুলিশ অফিসাররা এটাকে একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নেয়।
কিন্তু সন্দীপ কৃষ্ণার শার্প মাইন্ডে এটা একেবারে লজিক্যাল মনে হয় না। সে এবার নিজে বাথরুমে ঢুকে সূক্ষ্মভাবে সবকিছু চেক করতে থাকে। তার মাথায় এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একটা শুকনো বাথরুমের ফ্লোরে যেখানে স্লিপারি বা পিচ্ছিল কিছুই নেই, সেখানে একজন সুস্থ মানুষ কিভাবে হঠাৎ পা পিছলে পড়ে যেতে পারে। এরপর সন্দীপ বাথরুমের দরজার লকটা ভেতর থেকে চেক করে এবং সেখানে সে কিছু আঁচড়ের দাগ দেখতে পায়। এই দাগগুলো পরিষ্কার প্রমাণ করে যে জন ভেতর থেকে দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু লক জ্যাম থাকায় সে আর বের হতে পারেনি। এই বিষয়টা নিয়ে একটু ডিপলি চেক করার পর সন্দীপ রিয়ালাইজ করে যে খুনিরা আসলে একটা স্পেশাল ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, যেটার পিছনে একটা লম্বা স্লাইড বা টেইল রয়েছে। এখন ওই চাবিটা দিয়ে বাইরের দরজা লক করার কারণে ভেতরের লকটা পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল। এই ছোট্ট কিন্তু ক্রুশাল ডিটেলসগুলো সন্দীপকে 100% কনফার্ম করে দেয় যে এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং খুব ঠান্ডা মাথায় করা একটা পারফেক্ট মার্ডার। এবার মার্ডারের বিষয়টা কনফার্ম হওয়ার পর সন্দীপের ইনভেস্টিগেশনের স্পিড একদম গিয়ার আপ করে। সে অফিসের সব এমপ্লয়ীদের একসাথে জড়ো করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের সবার ফোনগুলো একটা ট্রেতে কালেক্ট করে নেয়। সে প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞেস করে যে ঘটনার সময় কে কোথায় ছিল, বাথরুমের ভেতর থেকে তারা কোনো শব্দ শুনতে পেয়েছিল কিনা। এখানে মীরা ও অন্যান্য এমপ্লয়িরা খুব নর্মালভাবে উত্তর দেয় যে ভ্যাকুয়াম ক্লিনারের প্রচন্ড শব্দের কারণে তারা বাথরুমের দিক থেকে আসা কোনো আওয়াজ শুনতে পায়নি। তাই সন্দীপ এবার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে জন বাথরুমে ঢোকার পর দুজন মহিলা পানি আনতে ওদিকে গিয়েছিল, কিন্তু তারা সেখান থেকে একদম সঠিক সময়ে ফিরে আসে, অর্থাৎ এক বোতল পানি ভরতে যেই সময় লাগার কথা সেই সময় তারা ফিরে এসেছে। তার মানে এরা সন্দেহের বাইরে। এরপর সন্দীপ তার সবার পার্সোনাল ব্যাগ চেক করার নির্দেশ দেয়। এখন এই সার্চিং এ তারা নিনা নামের এক মহিলা কর্মীর ব্যাগ থেকে একটা কড়া পাওয়ারের ঘুমের ওষুধ উদ্ধার করে। সন্দীপ তাকে এই ওষুধের ব্যাপারে চেপে ধরলে নিনা একটু ঘাবড়ে গিয়ে জানায় যে সে তার বাসার একটা ফার্মেসি থেকে এটা কিনেছে, কিন্তু প্রেসক্রিপশনের কথাটা সে খুব সাবলীলভাবে স্কিপ করে যায়। এখন এই ঘুমের ওষুধের বিষয়টা সন্দীপনের মনে একটা বড় সন্দেহ জাগিয়ে দেয়। সে তার এক জুনিয়র অফিসার প্রবীণকে ওই ফার্মেসি আর ডাক্তারের খোঁজ নিতে পাঠিয়ে দেয় এবং কিছুক্ষণ পর প্রবীণ ফোন করে জানায় যে ওষুধটা ডক্টর কোরিয়াকোসের প্রেসক্রিপশনে কেনা হয়েছিল। এই ইনফরমেশনটা পাওয়ার পর সন্দীপের মাইন্ডে একটা নতুন কানেকশন তৈরি হয়। সে এবার একটা দুর্দান্ত সাইকোলজিক্যাল মাইন্ড গেম প্লে করে। সে অরুণ নামের এক কর্মীকে জেরা করার সময় ইচ্ছে করে অন্য একটা মেয়ে নীল রঙের ফোন হাতে তুলে নেয় যাতে অরুণ ঘাবড়ে গিয়ে কোনো রিয়াকশন দেয়। এখন অরুণ যখন বলে যে এটা তার ফোন না, তখন সন্দীপ অরুণের আসল ফোনটা হাতে নেয় এবং সোজা সে গুগল ম্যাপ ওপেন করে। অরুণের ফোনে ট্রাভেল হিস্ট্রি চেক করতে গিয়ে সন্দীপ এমন একটা জিনিস দেখতে পায় যা তাকে একদম স্তব্ধ করে ফেলে। সে দেখে অরুণ ঠিক আগের দিন ওই ডক্টর কুরিয়াকোসের চেম্বারে ভিজিট করতে গিয়েছিল, আর এটাই হলো সে যেখান থেকে নিনা ঘুমের ওষুধ নিয়েছিল। অর্থাৎ অরুণের ম্যাপ হিস্ট্রি দেখার পর সন্দীপের ভিতরে ডিটেকটিভ সত্তা পুরো জেগে ওঠে। সে বিন্দুমাত্র দেরি না করে ট্রেতে রাখা বাকি এমপ্লয়ীদের ফোন একে একে চেক আপ করতে থাকে। আর এখানে পুরো গল্পের সবচেয়ে বড় শকিং টুইস্টটা আমাদের সামনে রিভিল হয়। এখানে সন্দীপ দেখতে পায় যে অফিসের 15 জন কর্মীর মধ্যে পুরো 13 জনই গত কয়েকদিন ওই একই ডাক্তারের কাছে ভিজিট করতে গিয়েছিল। একবার চিন্তা করো, 13 জন সাধারণ এমপ্লয়ি কেন লুকিয়ে লুকিয়ে একই ডাক্তারের কাছে যাচ্ছে? এই প্রশ্নটা সন্দীপের মাথায় হাতুড়ির মতন বাড়ি মারতে থাকে। সে বুঝতে পারে এই নিরীহ এমপ্লয়িগুলোর ভিতরেই অনেক ডার্ক কোনো সিক্রেট লুকিয়ে আছে। এই রহস্যর জট খোলার জন্য সন্দীপন কাল বিলম্ব না করে সোজা ডক্টর কুরিয়াকোসের চেম্বারের দিকে রওনা হয়, কারণ সে জানে যে এই ডাক্তারই হতে পারে পুরো কেসের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। যাই হোক, সন্দীপ কৃষ্ণা যখন ডক্টর কুরিয়াকোসের চেম্বারে এন্ট্রি নেয় তখন পরিবেশটা বেশ থমথমে হয়ে যায়। সে সরাসরি ডক্টরকে ভিটেক ইন্টারন্যাশনালের কথা জিজ্ঞেস করে, কিন্তু ডক্টর প্রথমে পুরো বিষয়টা স্কিপ করে যাওয়ার চেষ্টা করতে থাকে। সন্দীপ তখন আর কোনো ভনিতা না করে সোজা পয়েন্টে হিট করে বসে। সে তাকে কড়া গলায় বলে দেয় যে 13 জন এমপ্লয়ি লুকিয়ে একই ডাক্তারের কাছে কেন আসছে সেটা সে ভালো করেই জানে। তখন ডক্টরেরও বুঝতে বাকি থাকে না যে সন্দীপ কতটা স্মার্ট আর ডিটেকটিভ একজন অফিসার। তাই এবার সে সন্দীপকে ভেতরের একটা সোফায় বসতে বলে। এরপর ডক্টর এমন এক ডার্ক আর ইমোশনাল স্টোরি বলতে থাকে যা শুনে শুধু সন্দীপ নয়, বরং এই পর্যায়ে এসে তোমার গায়ের লোমও খাড়া হয়ে যাবে।
এক ফ্ল্যাশব্যাকে ডক্টর জানায় ভিটেকের এমপ্লয়ি মীরা বেশ কিছুদিন ধরে তার স্ত্রী র্যাচেলের কাছে গাইনোকোলজিস্টের ট্রিটমেন্ট নিচ্ছিল। অনেক বছর চেষ্টার পর মীরা কনসেভ করলেও কিছুদিন আগে প্রচন্ড ব্যথা নিয়ে সে খুব ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি হয়। এখানে পরীক্ষা করে দেখা যায় মীরার পেটের বাচ্চা 24 ঘন্টা আগে মারা গেছে, যা মীরার জন্য পুরো পৃথিবী ধ্বংস হওয়ার মতো। কিন্তু ডাক্তারকে সবচেয়ে বেশি অবাক করে মীরার রক্তের স্যাম্পল। সে সেখানে অদ্ভুত ধরনের এক ফরেন পার্টিকেল বা বাইরের পদার্থের উপস্থিতি দেখতে পায়। এই জিনিসটা আসলে কি সেটা ভালোভাবে বোঝার আগে ভিটেকের আরো কয়েকজন এমপ্লয়ি প্রচন্ড মাথা ব্যথা আর চুল পড়ার মতো সমস্যা নিয়ে ডক্টরের কাছে ভিজিট করতে আসে। এখন ডক্টর যখন ওই বাকি এমপ্লয়ীদের ব্লাড টেস্ট করে তখন সবার রক্তেই মীরার মতো সেই একই ফরেন পার্টিকেলের অস্তিত্ব পাওয়া যায়। এই অদ্ভুত মিল দেখে ডক্টর তাদের সরাসরি জিজ্ঞেস করে যে অফিসের ভিতরে তারা কোনো ড্রাগস বা ক্ষতিকারক রেডিয়েশনের শিকার হচ্ছে কিনা। তারা সবাই সেটা একবারে অস্বীকার করে, কিন্তু কয়েকদিনের মধ্যে অফিসের বাকি এমপ্লয়িরাও তখন সেম প্রবলেম নিয়ে আসতে থাকে। এবার ডক্টরের সন্দেহ একদম কনফার্ম হয়ে যায়। সে রক্তের স্যাম্পল নিয়ে আরো ডিটেইল রিসার্চ করা শুরু করে। এরপর সে বুঝতে পারে যে এটা আসলে এক ধরনের আর্টিফিশিয়াল মিউটেন্ট, যা মানুষের শরীরের ডিএনএ কে খুব ধীরে ধীরে পরিবর্তন করে দেয়। অর্থাৎ এই নিরীহ ছেলেমেয়েগুলোর শরীরে অফিসের ভিতর থেকে রেগুলারলি এমন কিছু পুশ করা হচ্ছে যা তাদের ভেতর থেকে একদম শেষ করে দিচ্ছে। এই পুরো ঘটনার রুট খুঁজতে গিয়ে ডক্টর ভিটেক এমপ্লয়ি সেবাস্তিয়ানের মাধ্যমে আইজ্যাক জনের ল্যাপটপ থেকে কিছু কনফিডেন্সিয়াল ফোল্ডার হ্যাক করায়। আর সেই ফোল্ডারের ব্লু প্রিন্টে যে সত্যটা বেরিয়ে আসে সেটা রীতিমতো সাইবার ক্রাইম আর বায়োটেরোরিজমের মাস্টারমাইন্ড লেভেলের প্ল্যান। আসলে আইজ্যাক জনের আসল উদ্দেশ্য ছিল অন্যরকম। তার আর একটা কোম্পানি ভি ফার্মার জন্য একটা ডেডলি ভাইরাস যার নাম HMV, সেটার অ্যান্টিডোট তৈরি করে পুরো চিকিৎসা জগৎকে কন্ট্রোল করতে চাইছিল। আর এই অ্যান্টিডোট টেস্টিং এর জন্যই সে তার নিজের অফিসের এমপ্লয়ীদেরকে একদম গিনিপিগ হিসেবে ব্যবহার করে। প্রতিদিন সকালে অফিসে ঢোকার সময় তারা যে পাঞ্চ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিত, ওই মেশিনটাতেই অত্যন্ত সূক্ষ্ম সুইয়ের মাধ্যমে তাদের শরীরে ভাইরাস পুশ করা হতো। আর ভাইরাস পুশ করার পর তাদেরকে অ্যান্টিডোট মিলিয়ে দেওয়া হতো চা কফির মধ্যে, যার কারণে তারা ভাইরাস মিশে গেলেও পরবর্তীতে অ্যান্টিডোটের কারণে ঠিক হয়ে যেত। তার মানে তো বুঝতেই পারছো, এই সকল এমপ্লয়ীদের অসুস্থতার পিছনে দায়ী ছিল এই ভাইরাস, এবং তাদের এই টেস্টের কারণে এই 13টি মানুষের জীবন এখন মৃত্যুর সন্ধিক্ষণে। এভাবেই যখন এই 13 জন এমপ্লয়ি সব ঘটনা জানতে পারে তখন তাদের জীবনে পুরো অন্ধকার নেমে আসে। মীরা বুঝতে পারে যে এই জঘন্য এক্সপেরিমেন্টের কারণে সে তার দীর্ঘদিনের স্বপ্নের সন্তানকে হারিয়েছে। এই ডার্ক রিয়ালিটি শোনার পর সন্দীপ কৃষ্ণা একদমই ফ্রিজ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে এই খুনের পিছনের মোটিভটা আসলে কতটা স্ট্রং আর ইমোশনাল। তুমি একবার চিন্তা করো যে তুমি জানতে পারলে তোমার নিজের বস তোমাকে প্রতিদিন গিনিপিগের মতন স্লো পয়জনিং করছে, তখন তুমি ঠিক কি করতে? এই 13 জন এমপ্লয়ের মেন্টাল স্টেটও তখন ঠিক এমনই এক চরম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। তাদের ভিতরে এতদিনের জমানো ক্ষোভ, কাজের প্রেশারের হতাশা আর মীরার বাচ্চা হারানোর সেই ইমোশনাল ট্রমা সব মিলিয়ে একটা ভয়ঙ্কর প্রতিশোধ দাও দাও করে জ্বলে ওঠে। তারা খুব ভালো করে রিয়ালাইজ করে যে আইজ্যাক জনকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ছাড়া তাদের নিজেদের জীবন বাঁচানোর আর কোনো অল্টারনেটিভ ওয়ে খোলা নেই। কিন্তু তারা এটাও জানে যে তারা কোনো প্রফেশনাল কিলার বা মাফিয়া নয়, তাই এমন একটা সলিড প্ল্যান করতে হবে যেখানে কোনো এভিডেন্স বা ফিঙ্গারপ্রিন্ট থাকবে না। আর তখনই এই 13 জন সাধারণ মানুষ একসাথে মিলে এমন একটা ডেডলি মাস্টার প্ল্যান সাজায় যা শুনলে ক্রাইম পেট্রোলের বড় বড় ক্রিমিনালদের মাথাও ঘুরে যাবে। যেহেতু তারা সবাই কর্পোরেট লেভেলের ব্রিলিয়ান্ট এমপ্লয়ি, তাই তারা কোনো চাকু, বন্দুক বা দড়ি দিয়ে মার্ডার করবে না। এখন তাদের দরকার এমন একটা সাইলেন্ট কিলার যা খুব দ্রুত কাজ করবে, আবার বডিতে কোনো সন্দেহজনক ট্রেস বা দাগও থাকবে না। অনেক সায়েন্টিফিক চিন্তা ভাবনার রিসার্চ করার পর তারা ডিসাইড করে তারা আইজ্যাক জনকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে মেরে ফেলবে। তোমরা হয়তো জানো যে একটা বদ্ধ রুমে ভারী কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলে ভেতরের অক্সিজেনের মাত্রা একদম 0 হয়ে যায় এবং মানুষ মুহূর্তের মধ্যেই সাফোকেশনে মারা পড়ে। এছাড়াও সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো যে মানুষের মৃত্যুর পর ন্যাচারালি বডিতে
পানিতে CO2 লেভেল একটু বেড়ে যায়। আর জনের যেহেতু আগে থেকেই হাঁপানি বা অ্যাজমা ছিল, তাই ফরেনসিক রিপোর্টও এটাকে নির্দ্বিধায় একটা নর্মাল শ্বাসকষ্টজনিত মৃত্যু হিসেবে ধরে নেবে। কিন্তু তাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? এত হিউজ পরিমাণে CO2 গ্যাস তারা অফিসের মতন একটা সিকিউর জায়গায় আনবে কিভাবে? কিন্তু এই অসম্ভব চ্যালেঞ্জের সলিউশনটা আরো বেশি মাস্টারমাইন্ড লেভেলের। তাদের অফিসের সার্ভার রুমে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম হিসেবে আগে থেকেই হাই পাওয়ার কার্বন ডাইঅক্সাইড সেট করা ছিল। তারা সেটা নোটিস করে। এখন সার্ভার রুমে কখনো শর্ট সার্কিট বা আগুন লাগলে প্রথম 30 সেকেন্ডে একটা অ্যালার্ম বাজে এবং তারপরেই সক্রিয়ভাবে CO2 পাম্প হয়ে পুরো রুমে ছড়িয়ে পড়ে। এখন ওরা এই অটোমেটেড ফায়ার সিস্টেমটাকে তাদের মার্ডার ওয়েপন হিসেবে ম্যানিপুলেট করার ডিসিশন নেয়। এখন গ্যাসটা সার্ভার রুম থেকে জনের পার্সোনাল বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার পড়ে একটা লম্বা আর ফ্লেক্সিবল পাইপের। আর এই পাইপটা জোগাড় করার জন্য তারা এমন এক ট্রিক খাটায় যা শুনলে তুমি রীতিমতো চমকে যাবে। তারা ইচ্ছাকৃতভাবেই অফিসের বাগানের পানি দেওয়া পুরানো পাইপের উপর দিয়ে বারবার গাড়ি চালিয়ে সেটাকে নষ্ট করে দেয়, যাতে তাদের মালিক বাধ্য হয়ে মার্কেট থেকে নতুন একটা পাইপ কিনে আনে। এই ছোট্ট ব্রিলিয়ান্ট মুভটার কারণে নতুন পাইপ কেনার বিষয়টা সবার কাছে একদম ন্যাচারাল মনে হয় এবং বাইরের কারোর মনে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হয় না। পুরো প্ল্যানের বেসিক স্ট্রাকচার রেডি হওয়ার পর এবার শুরু হয় তাদের ডিউটি ভাগ করে নেওয়ার কাল। 13 জন এমপ্লয়ি নিজেদের মধ্যে একদম নিখুঁতভাবে দায়িত্বগুলো ডিস্ট্রিবিউশন করে নেয়, যেন পুরো প্রসেসটা একটা ঘড়ির কাঁটার মতন স্মুথলি কাজ করে। কাউকে দায়িত্ব দেওয়া হয় বসের পার্সোনাল কফি মেশিনে টেম্পারিং করার, যাতে কফি ঢালার সময় সেটা ছিটকে জনের পোশাকে লাগে এবং সে পরিষ্কারের জন্য বাথরুমে যেতে বাধ্য হয়। আবার কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্পেশাল ডুপ্লিকেট চাবি দিয়ে বাইরে থেকে বাথরুমে লক করে দেওয়া, যাতে জন ভেতরেই কোনোভাবে বেরোতে না পারে। আবার কয়েকজনকে রাখা হয়েছিল সার্ভার রুমে CO2 সিস্টেমটা ম্যানুয়াল করে বাগানের পাইপ দিয়ে বাথরুমের ভেন্টিলেশনে গ্যাস সাপ্লাই দেওয়া। এখন অফিসের সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পটগুলো তারা আগে থেকেই নিখুঁতভাবে ক্যালকুলেট করে রাখে, যাতে এই পুরো অপারেশন চলার সময় কাউকে ক্যামেরায় ধরা না পড়া যায়। সবকিছু একদম পারফেক্টলি সেট করা থাকে আর তাদের জাস্ট অপেক্ষা ছিল ওই ফাইনাল সুযোগটার। তবে ওই দিন সকালে ভিটেক ইন্টারন্যাশনাল অফিসের পরিবেশটা একদম অন্যরকম ভাবে শুরু হয়। সবার ভিতরে একটা চাপা উত্তেজনার ভয় কাজ করতে থাকে, কারণ আজই সে ফাইনাল দিন যেদিন তারা তাদের এই ডার্ক মাস্টার প্ল্যানটা এক্সিকিউট করতে যাচ্ছে। আইজ্যাক জন অফিসে ঢোকার ঠিক আগেই একজন এমপ্লয়িকে খুব সাবধানে আর সন্তর্পণে বসের পার্সোনাল কফি মেশিনের ভালভটা একটু লুজ করে দিয়ে আসে। এখন বসের তো আর এসব নিয়ে কোনো আইডিয়া নেই, তাই সে নিজের কেবিনে ঢুকে খুব রিল্যাক্স মুডে কফি মেশিনের কাছে যায়। আর ঠিক তখনই লিক হওয়া কফি ছিটকে সোজা তার সাদা শার্টে লাগে, যা তাকে মুহূর্তের মধ্যেই প্রচন্ড বিরক্ত করে তোলে। এখন প্ল্যানিং অনুযায়ী এই ছোট্ট দাগটা পরিষ্কার করার জন্যই সে হন্তদন্ত হয়ে তার পার্সোনাল বাথরুমের দিকে দৌড় দেয়। আর আইজ্যাক জন বাথরুমে ঢোকা মাত্রই 13 জনের এই কিলার টিম তাদের ফাইনাল আর সবচেয়ে ডেডলি মুভ নেওয়া শুরু করে। জন ভেতরে ঢোকার পরপরই আমরা মুভির শুরুতে যে দুজন মেয়েকে পানি আনতে ভিতরে যেতে দেখেছিলাম, তাদের আসল কাজ ছিল একদম ভিন্ন। তারা ওই স্পেশাল ডুপ্লিকেট চাবিটা ব্যবহার করে খুব দ্রুতই বাইরে থেকে বাথরুমের দরজাটা শক্ত করে লক করে দেয়। এখন চাবির পিছনে স্লাইডের মেকানিজমের কারণে ভেতরের লকটা পুরোপুরি জ্যাম হয়ে যায়, অর্থাৎ জনের বের হওয়ার আর কোনো রাস্তায় খোলা থাকে না। এরপর প্ল্যানের সবচেয়ে ভাইটাল পার্টটা প্লে করে ওই ক্লিনার মহিলা। সে ঠিক ওই সময় বাথরুমের বাইরে তার হেভি ডিউটি ভ্যাকুয়াম ক্লিনারটা চালু করে দেয়। এই ভ্যাকুয়াম মেশিনের প্রচন্ড শব্দ মূলত দুটো স্পেসিফিক কাজ করে। প্রথমত, এটা বাইরে থাকা বাকিদের সিগন্যাল দেয় যে পাখি খাঁচায় আটকে গেছে, আর দ্বিতীয়ত এটা বাথরুমের ভিতর থেকে আসা কোনো চিৎকার বা গোংরানের আওয়াজ পুরোপুরি ব্লক করে দেয়। মানে বুঝতেই পারছো তাদের প্ল্যানটা কতটা নিখুঁত আর সাইকোলজিক্যালি সলিড ছিল। আর এমন প্ল্যান সাধারণ পুলিশের পক্ষে ধরা একদমই অসম্ভব। তো ভ্যাকুয়াম ক্লিনারের সিগন্যাল পাওয়ার সাথে সাথেই বাইরে থাকা ওই 3 জনের টিমটা একদম ফুল অ্যাকশন মোডে চলে যায়। তারা সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পটকে কাজে লাগিয়ে সার্ভার রুমের ওই হাই পাওয়ার CO2 সিস্টেমটার ম্যানুয়াল ট্রিগার করে দেয়। আর আগে থেকে খুব সাবধানে সেট করে রাখা ওই বাগানের পাইপ দিয়ে প্রচুর পরিমাণের কার্বন ডাইঅক্সাইড সোজা বাথরুমের ভেন্টিলেশনে ঢুকতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো বাথরুম একটা ডেডলি গ্যাস চেম্বারে পরিণত হয়। আর এই কারণেই অক্সিজেনের লেভেল একদম জিরোতে নেমে আসে। এমন কার্বন ডাইঅক্সাইডের ভারী নিঃশ্বাস নিতে না পেরে আইজ্যাক জন পাগলের মতন দরজার দিকে ছুটে যায়। সে সেটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা তো বাইরে থেকে একদম পারফেক্টলি জ্যাম করা ছিল।
তাই তার কোনো চেষ্টাই কাজে আসে না। এরপর সে বুঝতে পারে যে সে একটা ভয়াবহ ফাঁদে ফেসে গেছে। নিজের অফিসের এমপ্লয়ীদের হাতে তাকে এইভাবে মরতে হবে, এটা হয়তো আইজ্যাক জন তার পুরো জীবনেও চিন্তাও করেনি। এখন যখন সে রিয়েলাইজ করে যে দরজা কোনোভাবেই খুলবে না, তখন সে বাঁচার জন্য গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। কিন্তু ওই যে বাইরে ভ্যাকুয়াম ক্লিনার চলছিল, তাই তার এই প্রচন্ড আর্তনাদ রুমের বাইরে পৌঁছায় না। একদিকে অক্সিজেনের চরম অভাব, আর অন্যদিকে তার হাঁপানির পুরাতন সমস্যা। এই দুই মিলিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আইজ্যাক জনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এভাবেই CO2 এর মারাত্মক ওভারডোজের কারণে সে ফ্লোরে লুটিয়ে পড়ে, আর এই ফ্লোরে লুটিয়ে পড়ার সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগায় সে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন ভেতরে জনের মৃত্যু 100% কনফার্ম হওয়ার পর বাইরে থেকে খুব সাবধানে গ্যাস সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়। এরপর পুরো ফায়ার সিস্টেম আবারও আগের মতো নর্মাল করা হয়। তবে তাদের প্ল্যানের লাস্ট স্টেপ হিসেবে বাগানের ওই পাইপটা নষ্ট করা খুব জরুরি ছিল, কারণ ওটাই ছিল এই পুরো অপারেশনের একমাত্র সলিড মার্ডার ওয়েপন। তাই তারা আগে থেকেই জোগাড় করে রাখা কিছু পলিথিন দিয়ে পাইপটাকে এমনভাবে পুড়িয়ে ফেলে যাতে সেখানে কোনো এভিডেন্স বা ফিঙ্গারপ্রিন্টের বিন্দু মাত্র অবশিষ্ট না থাকে। এভাবে মাত্র কয়েক মিনিটের এক রুদ্ধশ্বাস অপারেশনের মাধ্যমে 13 জন সাধারণ এমপ্লয়ি তাদের সাইকোপ্যাথ বসকে পৃথিবী থেকে চিরতরে শেষ করে দেয়। তারা ভেবেছিল কোনো মার্ডার ওয়েপন বা ট্রেস না রাখলে পুলিশ কোনোদিনই এই পারফেক্ট খুনের রহস্য ভেদ করতে পারবে না। কিন্তু তারা একটা জিনিস পুরোপুরি ভুলে গিয়েছিল, যে মানুষ নিজের সম্পর্কে যতটা না জানে তার চেয়েও বেশি জানে গুগল। আর এই গুগল ম্যাপের হিস্ট্রি থেকেই সুপার স্মার্ট ASP সন্দীপ কৃষ্ণা তাদের এই মাস্টার প্ল্যানের আসল গোড়াটা ধরে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই পুরো কেসটা সলভ করে দেয়। তারপর সন্দীপ ডক্টর কুরিয়াকেসের কাছে সে ল্যাবের ঠিকানাও নিয়ে নেয়, যাতে ভি ফার্মা ওই ডেডলি এক্সপেরিমেন্ট চিরতরে বন্ধ করা যায়। তবে 13 জন সাধারণ মানুষকে সন্দীপ শেষ পর্যন্ত অ্যারেস্ট করেছিল কিনা, নাকি জাস্টিসের অন্য কোনো একটা রূপ দেখতে পারবো, সেটা জানতে হলে দেখতে থাকো শেষ পর্যন্ত। যাই হোক, সব প্রমাণ হাতে পাওয়ার পর সন্দীপ কৃষ্ণা এখন একটা বিশাল ধর্ম সংকটে পড়ে যায়। একদিকে সে একজন সৎ পুলিশ অফিসার, আর অন্যদিকে তার সামনে 13 জন নিরীহ এমপ্লয়ি যারা আসলে পরিস্থিতির চরম শিকার। সন্দীপ খুব ভালো করে রিয়ালাইজ করে যে আইনের চোখে এরা খুনি হলেও হিউম্যানিটির জায়গায় তারা শুধু নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। একটা সাইকোপ্যাথ বসের ডেডলি এক্সপেরিমেন্ট থেকে বাঁচার জন্য এছাড়া অন্য কোনো উপায় তাদের খোলা ছিল না। আইজ্যাক জন তাদের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, এরপর এই এমপ্লয়ীদের আর কোনো ক্রিমিনালি বলা যায় না। তাই সন্দীপের মতন একজন অফিসারের কাছে এখন দুটো অপশন, হয় সে সবাইকে অ্যারেস্ট করে নিজের ডিউটি পালন করবে, নয়তো তাদের জীবন বাঁচিয়ে দিয়ে নিজের বিবেকের কাছে একদম পরিষ্কার থাকবে। ফাইনালি সন্দীপ তার ডিউটির চেয়ে নিজের বিবেক এবং জাস্টিসকে অনেক প্রায়োরিটি দেয়। সে তার পুলিশ চিফের কাছে এই কেসের চূড়ান্ত ইনভেস্টিগেশন রিপোর্ট খুব ঠান্ডা মাথায় সাবমিট করে, আর সেই রিপোর্টে সে খুব কনফিডেন্টলি আইজ্যাক জনের মৃত্যুকে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে উল্লেখ করে দেয়, যার ফলে পুরো কেসটা ক্লোজড হয়ে পড়ে। তার বস এই রিপোর্ট দেখে একদমই সন্তুষ্ট হতে পারে না, কারণ সে জানে যে সন্দীপ কতটা চৌকস অফিসার, আর সে এত সহজে কোনো মার্ডার কেস ছাড়ে না। কিন্তু সন্দীপ তার বসের কোনো কথার কাউন্টার জবাব দেয় না, বরং হালকা একটা মুচকি হাসি দিয়ে সে কেবিন থেকে বেরিয়ে আসে। ফাইনালি সে তার নিজের বিবেক দিয়ে এই 13 জন এমপ্লয়িকে একটা নতুন জীবন উপহার দেয়। তবে কাহিনী এখানেই শেষ নয়। সন্দীপ এরপর ডক্টর কুরিয়াকোসের সাহায্যে ভি ফার্মাসের ডার্ক ল্যাবটা পুরোপুরি ধ্বংস করার ব্যবস্থা নেয়, যাতে HMV ভাইরাসের এই অমানবিক এক্সপেরিমেন্ট আর কখনো রান না করতে পারে। সে চায় না আর কোনো নিরীহ মানুষের জীবন এভাবে ল্যাবরেটরির গিনিপিগের মতো নষ্ট হোক। এখন তোমরা যদি ভাবতে থাকো যে গল্পের একটা হ্যাপি এন্ডিং হয়ে গেছে, তাহলে আমি বলবো তোমাদের ধারণা ভুল। কেননা এইখানে আমরা দেখতে পাই আইজ্যাক জনের সেই পার্টনারকে, অর্থাৎ গিবসন জর্জ। সে বেশ আড়ম্বরতার সাথে ভিটেক অফিসে এন্ট্রি নেয় এবং সোজা বসের চেয়ারে গিয়ে বসে। আর সবচেয়ে শকিং রিয়ালিটি হলো এই গিবসন জর্জ শুধু একজন নর্মাল বিজনেসম্যান নয়, বরং সে মূলত একজন হাই প্রোফাইল বায়োকেমিক্যাল সায়েন্টিস্ট। এখানে গিবসনকে বসের ওই চেয়ারে বসতে দেখে অফিসের সব এমপ্লয়ীদের চোখে মুখে আবারও সেই হতাশা ফিরে আসে, কারণ তারা খুব ভালো করে বুঝতে পারে যে আইজ্যাক জন মারা গেলেও তার মাস্টারমাইন্ড পার্টনার এখন কোম্পানির পুরো কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। অর্থাৎ গিবসনের ওই ঠান্ডা চোখের চাহনি দেখেই বোঝা যায় সে আইজ্যাক জনের চেয়েও আরো কয়েক গুণ বেশি সাইকোপ্যাথ।
তার মানে সেই ডেডলি রেড ভাইরাস আর অ্যান্টিডোটের এক্সপেরিমেন্ট যে চিরতরে বন্ধ হয়ে যায় এমন গ্যারান্টি কেউই দিতে পারে না। গিবসন হয়তো এই 13 জনকে দিয়ে নতুন কোনো ডার্ক গেম শুরু করতে যাচ্ছে যা তাদের জীবনকে আরো বেশি নরক বানিয়ে ছাড়বে। আর ঠিক এই সাসপেন্স ও ওপেন এন্ডিং এর মধ্যে দিয়ে শেষ হয় গোলাম মুভির অসাধারণ স্টোরি লাইন।